আসসালামু আলাইকুম। আজকের আমি আলোচনার বিষয় যাওয়ার আগে একটি গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাই। কিছু সংখ্যক লোক সিনেমা হল থেকে বের হলেন এবং দেখতে পেলেন রাস্তার ওই পাশে একজন লোক হাতে বেশ কিছু ছুরি, গায়ে রক্তাক্ত, আরেক হাতে তিনি একজন লাশের পা ধরে টেনে নিয়ে যাচ্ছেন। এই অবস্থা দেখে লোকগুলো তাকে ধাওয়া করলেন এবং ওই লোকটি রক্তাক্ত হাতে ছুরি সহ সে পালিয়ে গেল। 40 জন লোক তার বিপক্ষে আদালতে সাক্ষী দিলেন এই ঘটনার বিস্তারিত বর্ণনা করে, কিন্তু মেডিকেল টেস্টে গিয়ে সে বেঁচে গেল। কারণ যে মৃত ব্যক্তিটি ছিল তার গায়ের ব্লাড স্যাম্পল এবং তার ছুরির এবং ওই দায়ী যে আসামি ছিল, তার অভিযুক্ত যে আসামি ছিল তার গায়ের ব্লাড স্যাম্পলের সাথে ম্যাচ করে না, কারণ তিনি ছিলেন একজন কসাই এবং তার গায়ের মধ্যে ছিল একটি প্রাণীর রক্ত। এই গল্পটি বলার একটি নির্দিষ্ট রিজন আছে। আমরা যা কিছু খালি চোখে দেখি তার ঘটনার অন্তরালে অনেক কিছু থাকে। বাস্তবতা কল্পনা থেকে অনেক বেশি অদ্ভুত। ওসমান আদিকে হত্যার উদ্দেশ্যে গুলি করার পর আমাদের প্রথম যে জিনিসটা সামনে আসলো সেটা হচ্ছে বিএনপিকে ইন্ডিকেট করে দায়ী করার চেষ্টা করা হলো পরোক্ষভাবে। সাদিক কায়েমের স্ট্যাটাস, ঝুমার ঢাকা মেডিকেলে সেই আচরণ, সবকিছু মিলিয়ে বিএনপিকে দায়ী করার চেষ্টা করা হলো। অপরদিকে যদি হাদির রাজনীতি দেখা যায় বা হাদির যে মতবাদ দেখা যায় সেখানে যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে হাদি স্পষ্ট ভাষায় জামাতের বিরোধী ছিলেন, কিন্তু সেটার বেনিফিট নেওয়ার চেষ্টা করলো জামাত। এমনভাবে উপস্থাপন করলো যেন হাদি জামাতেরই একজন বি টিম ছিলেন, কিন্তু হাদি কখনোই জামাতের বি টিম ছিলেন না। হাদির মতবাদ জামাত সম্পর্কে কি ছিল এটা আপনাদের সাথে স্পষ্ট করার জন্য আমি দুটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই। এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আমার মতো ওসমান আদি কয়জন? এত একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই। ভিডিওটি আপনারা দেখলেন, এখন আপনারা নিজেরাই ভেবে দেখুন, হাদির মৃত্যুতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে বিএনপির। কারণ জামাতের বিপক্ষে স্পষ্ট ভাষায় কথা বলার জন্য একজন নিরপেক্ষ অবস্থান দরকার ছিল, যেটা হাদি ছিল। জামাতের এই প্রোপাগান্ডার বিরুদ্ধে কথা বলার জন্য এবং যাকে মানুষ গ্রহণযোগ্য বলে মনে করবে এরকম একজন ব্যক্তি ছিলেন হাদি। অপরদিকে বিএনপির অনেক প্রশংসা হাদির মুখ থেকে পাওয়া গেছে, কিন্তু হাদি মৃত্যুর পর তাকে এমনভাবে উপস্থাপন এবং এমনভাবে ওন করা শুরু করলো জামাত, যেন হাদি তাদের পক্ষেই সবসময় কথা বলতেন। এটাই হচ্ছে জামাতের দ্বিচারিতার এবং খুব কৌশলের রাজনীতি। খুব দ্রুতই তারা বিরোধীকে ওন করে নেয়, যা যেন লোকটা তারই। এরকম আরেকটা উদাহরণ আপনাদেরকে নেই। শহীদ আবরার এমনভাবে উপস্থাপন করা হয় যেন আবরার জামাতেরই একজন কর্মী ছিলেন। অপরদিকে আবরার হত্যাকাণ্ডের যতগুলো আসামি ছিল তাদের পক্ষের যে আইনজীবী ছিলেন সেটা ছিলেন জামাতের শিশির মনির। তিনি আবরার হত্যাকারীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন। এটাকে না আমাদেরকে একটু ভাবতে হবে, পয়সার ওপিটেও কিছু আছে। বাস্তবতা কল্পনা থেকে অনেক বেশি অদ্ভুত। হাদির হত্যাকাণ্ডের চার্জশিট দেওয়ার আগে পুলিশের অবশ্যই সাদিক কায়েমকে জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল, তাকে অবশ্যই ইন্টারোগেশনের প্রয়োজন ছিল। একবার ভেবে দেখেন তো, হাদি যদি 7 দিন পরে মারা না গিয়ে তাৎক্ষণিক মারা যেত তাহলে কি হতো? একটা মব তৈরি করা হতো, সেই মব তৈরি করে মির্জা আব্বাসের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হতো, অথবা তার উপর আক্রমণ করা হতো, নির্বাচনটা বানচাল হয়ে যেত। হাদি মৃত্যুর পরে প্রথম আলোতে আক্রমণ করা হলো। প্রথম আলো, ডেইলি স্টার নিয়ে হাদির মন্তব্য আমরা শুনেছি। প্রথম আলো এবং ডেইলি স্টার নিয়ে হাদির মন্তব্যটা আমরা একটু শুনে আসি। পত্রিকা যদি জামাতের সমর্থিত হয়, আপনি তো সেটা তো কোনো কথা না। বাংলাদেশের প্রত্যেকটা পত্রিকার একটা আইডিওলজি আছে, কিন্তু এর মানে কি? এই যে প্রথম আলোর সামনে যারা দাঁড়িয়েছে, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, আমরা বলি না। আপনি পারলে প্রথম আলোর বিকল্প আরো 10টা প্রথম আলো তৈরি করেন, তার অফিসের সামনে আপনার কাজটা কি? আমরা তো তখন সে কথা বলেছি। হ্যাঁ, হাদি কখনোই প্রথম আলো, ডেইলি স্টারে আগুন ধরাতে বলে নাই। হাদি বলছে যদি পারে, যোগ্যতা থাকে, প্রথম আলো, ডেইলি স্টারের মতো আরেকটা পত্রিকা তৈরি করে দেখে তাকে ফেস করেন। হাদি কখনোই সেটা পুড়িয়ে দিতে বলে নাই, কিন্তু হাদিকে এভাবেই উপস্থাপন করা হলো, হাদির মৃত্যুকে তাদের পক্ষে নেওয়া হলো।
আজকে যারা হাদি হত্যার বিচারের দাবিতে রাস্তায় আন্দোলন করছেন তারা কারা, তাদের ভাষা কেমন সেটা আমরা দেখতে পাচ্ছি। ইসলামের নামে এই জাতীয় মন্তব্য, এই জাতীয় স্লোগান দিয়ে আমাদের যে স্বাভাবিক রাজনীতিকে, দেশ থেকে রাজনীতির মধ্যে যে শালীনতা দীর্ঘদিন যাবৎ গড়ে উঠেছিল সেটাকেও নষ্ট করে দেওয়া হচ্ছে। এই ধরনের স্লোগান আওয়ামী লীগও কখনো ব্যবহার করে নাই। আমি তো ভয় পাচ্ছি যে আগামী দিনগুলোতে যদি জামাতের সরকার আসে তাহলে তো তারা আওয়ামী লীগের থেকে কয়েক গুণ বেশি ভয়ঙ্কর ফ্যাসিবাদ কায়েম করবে। হাদি হত্যায় ফিরে আসি। হাদি হত্যার পর যে কাজগুলো হলো, এই পুরো বিষয়টা জুড়ে জামায়াতের উপর আমার সন্দেহ তৈরি হয়। প্রথমত সাদিক কাইয়ুম ঝুমার কাজ, মির্জা আব্বাসকে দায়ী করার চেষ্টা, বিএনপিকে জড়ানোর চেষ্টা, হাদিকে নিজের বলে দাবি করার চেষ্টা, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম আলো ডেইলি স্টারে আক্রমণ এবং রাস্তা বন্ধ করে রাখা। বাংলাদেশে এই মুহূর্তে ডক্টর ইউনূসের থেকে বেশি হাদির হত্যাকাণ্ডের বিচার চায় এমন মানুষ তো আমার কাছে পায় না। হাদির পরিবারকে বাদ দিয়ে ডক্টর ইউনূস সব থেকে বেশি আগ্রহী এবং হাদির পরিবারকে যথোপযুক্ত যতদূর সম্ভব হয়েছে তিনি সাহায্য সহযোগিতা করেছেন এবং যথেষ্ট আন্তরিকতা সরকার প্রকাশ করেছে হাদি হত্যাকাণ্ডের বিষয়ে। এরপরেও কারা রাস্তা বন্ধ করে রাখছে? হাদির হত্যাকারী কোথায় এটা কি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি না? কারা কারা এর সাথে জড়িত এর মধ্যে আমরা জানতে পারছি না? এরপরেও যারা জলঘোলা করার চেষ্টা করছে, এখন তো আমার তাদের প্রতি সন্দেহ তৈরি হয়, তারাও কি হত্যাকাণ্ডের পেছনে জড়িত আছে? আমার ভাবনা এরকমই আসে। আপনারা নিজেকে প্রশ্ন করুন।